শেষ হলো ৪৩ দিনের শাটডাউন। ঝুঁকিতে আমেরিকার অর্থনীতি, রাশিয়ার শান্তি প্রস্তাব, বাস্তবতা নাকি মনস্তাত্ত্বিক অস্ত্র? সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীরদা, দর্শকদের এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই। আমরা শুরুতে একটু দর্শকদের কমেন্ট নিয়ে আসি। আমার হাতে দেখছেন প্রায় ৬ জন, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আরও বেশি, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পড়তে পারি না। ৬ জনকে পিক করুন। ধন্যবাদ দর্শক আপনাদের। আর এটা বলার আগে বলে দিই, আপনারা আমাদের এই অনুষ্ঠানটা, বিশ্ব সংযোগ অনুষ্ঠানটা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, ডিটেলস আমাদেরকে কমেন্টে পাঠান। আমরা উৎসাহিত হব, আরও ভালো ভালো টপিক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সময় ক্ষেপণ না করে আমি সরাসরি কমেন্টে চলে যাই। লিটন ঘোষ নামে আমাদের এক দর্শক লিখছেন, বিশ্ব সংযোগে আমি নিয়মিত দর্শক। তৃতীয় বিশ্বযুদ্ধ আমার দৃষ্টিতে ৩ বছর আগে শুরু হয়েছে। শুধু হিরোশিমার মতো পারমাণবিক বোমা এখনও ব্যবহার হয়নি, তবে এবার মনে হয় নিউক্লিয়াস পারমাণবিক বোমা ব্যবহার হবে। লিটন ঘোষ, মাগুরা জেলা থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে। এবং মাগুরা জেলার বাসিন্দাদের প্রতি আমাদের একটা অনুরোধ রইল, আপনারা সবাই এই অনুষ্ঠানটা দেখবেন, ভালো মন্দ যাই যেমনই লাগে আমাদের কমেন্ট করবেন। সৈয়দ আলী নামে আমাদের আরেক উদ্দেশ্য, সে ইউরোপের প্রচার যন্ত্রগুলো অপপ্রচারে সিদ্ধহস্ত। এটা মনে হয় প্রোপাগান্ডাতে তারা করে। ধন্যবাদ আপনাকে। দেবব্রত লিখছেন, আমি সোমালিয়া বা অস্ট্রেলিয়া নই, আমি আপনাদের খুব কাছাকাছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে দেখছি। এটা খুব ইন্টারেস্টিং কমেন্ট, আপনি উত্তর দেবেন। আমেরিকার নিষেধাজ্ঞা এখন সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কীকরণের থেকেও বেশি হাস্যকর হয়ে গেছে। কে মানছে এটা বলেন? এটা খুব সুন্দর। আমি যখন পড়ছিলাম, আসলে আমেরিকার যে স্ট্যান্ডটা আসলে এই মুহূর্তে যেটা চলছে আর কি, সেটা হচ্ছে ওই যে উনি আসলে এমন একটি উদাহরণ জিনিস আসলে কিন্তু আপনি আসলে জানবেন ক্ষতিকর, কিন্তু ছাড়তে পারছেন না, আপনি ছাড়তে পারছেন না। আমেরিকার হচ্ছে এই অবস্থা। এটা হচ্ছে আসলে মানে একদম উনি এমন ভাবে হাস্যরসের একটি উদাহরণ দিলেন, আসলে প্রাসঙ্গিক, এই অবস্থায় সাথে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এবং উনি যে আমাদের প্রোগ্রাম এবং জিও পলিটিক্স নিয়ে উনি লক্ষ্য রাখেন এবং মোটামুটি বিশেষজ্ঞ বলবো, কারণ এক কথায় এত সুন্দর একটা চমৎকার বিষয়। দেবপথে আপনাকে ধন্যবাদ। আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশীকে আমাদের অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন, দেখতে বলবেন, ভালো লাগবে। নারায়ণ দাস নামে আমাদের আরেক দর্শক লিখছেন, নারায়ণ দাস পাথর প্রতিমা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, উনি আমাদের অনুষ্ঠানটা পছন্দ করেন। ধন্যবাদ আপনাকেও। নাসরিন সুলতানা নামে লিখছেন, ভাই আপনাদের বিষয়মূলক আলোচনা শুনে আমি সমাদৃত হচ্ছি। লন্ডন থেকে বলছেন। লন্ডন প্রবাসী, আপনার কাছে, আপনার মাধ্যমে লন্ডনের যে বাঙালি ভারতীয় বাংলা ভাষাভাষী যারা আছেন, যে কমিউনিটি আছে, আমাদের কমিউনিটির কথাটা আসলে একটু ছোটো অর্থে, যে ভাস্ট এলাকা জুড়ে লন্ডনে বাঙালি ভাষাভাষী রয়েছেন, তাদের প্রতি আপনার মাধ্যমে ওনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, কেন আমরা বাঙালি, আপনার সরাসরি আপনারা কানেক্ট করতে পারবেন আমাদের বাংলা কথাগুলো। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। কামরুল আজকে অনুষ্ঠানের সর্বশেষ দর্শক, সর্বশেষ বললে ভুল হবে, কারণ হচ্ছে আরও ছিল কিন্তু আমাদের সময় নাই। কামরুল লিখছেন, গুড অ্যানালাইসিস, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। দাদা, দায়িত্ব কিন্তু আপনার বেড়ে গেছে আমার চাইতে বেশি, কারণ দর্শকরা অনুষ্ঠানটা দেখছে, সিরিয়াসলি নিচ্ছে, এবং আসলে দায়িত্ব বেড়ে গেল আমাদের। এবং আমরা চেষ্টা করি, দর্শক, আমরা বারবার এই অনুষ্ঠানে বলি যে আমরা চেষ্টা করি সর্বশেষ অ্যানালাইসিস দেখে এবং সারা পৃথিবী জুড়ে যে বড় বড় গণমাধ্যম রয়েছে সেগুলো থেকে অ্যাপ্রোপ্রিয়েট খবরগুলো নিয়ে তারপর আমরা আমাদের মতো মোট গড়া বিশ্লেষণ না, কিন্তু অ্যানালিটিকের মাধ্যমে বিশ্লেষণ বিচার করি। আচ্ছা, শুরুতে যে আমি বলেছিলাম যে 43 দিনের আলটিমেটাম বা শাটডাউন, আলটিমেটাম বলছি আমি, শাটডাউন শেষ হলো আমেরিকায়, সেখানে ট্রাম্প স্বাক্ষর করেছেন জানুয়ারি পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ঝুঁকিতে তো আমেরিকা রয়ে গেল, এটা এখন কতটুকু আপনি স্বল্প মেয়াদে ওষুধ দিয়েছেন, কিন্তু এটা তো দীর্ঘমেয়াদী লাগবে। হ্যাঁ, আসলে যেটা আমরা বলছিলাম যে আমরা প্রায় 6 সপ্তাহেরও বেশি, 6 সপ্তাহ ঘুরে 6 সপ্তাহ সময় আগে দেখেছি আমরা যে আসলে আমেরিকা আসলে একটা যে এই যে শাটডাউন, মানে বলে কয়ে শাটডাউন, এটা আসলে আমরা যেটা প্রত্যক্ষণও বলেছি, এখনো বলছি, এবং এখন যে বিশ্লেষণে আসে সেটা হচ্ছে নাথিং বাট আসলে যেটা গণতান্ত্রিক বিড়ম্বনা বলতে যেটা বোঝায়, যে আপনার উন্নত গণতন্ত্র চর্চার ক্ষেত্রে করতে গিয়ে আসলে আমেরিকায় নিজের অর্থনীতি আসলে একটা বিপদ ডেকে আনা যেটা বলে। আমরা গণতন্ত্রের পক্ষে সবাই, কিন্তু সমস্যা হচ্ছে এটা এত বেশি গণতান্ত্রিক চর্চা করতে গিয়েছে যে আসলে
এটা যদি আপনি পাস করাতে না পারেন তাহলে আবার জোর প্রয়োগ করা যাবে না, এটাতে আবার কোনো ধরনের মানে দুপক্ষকে আসলে এক ধরনের রিপাবলিক এবং ডেমোক্রেট দুটাকে আসলে এক ধরনের সমঝোতার ভিত্তিতে এসে এটা করতে হবে, যেটা আসলে হচ্ছিল না। আমরা মাঝখানে কিছু ভোটের ডেমোক্রেটদের দেখেছিলাম, রিপাবলিকদের দেখেছিলাম ভোটের একটা করছিলেন, তারা দর কষাকষি করছিলেন। সেখানে আসলে এখন একটা পর্যায়ে এসছে, এখন 222 এবং 22 এবং 209 ভোটে আসলে এটা গতকালকে পাস হয়েছে এবং পরে এটাতে ট্রাম্প সিগনেচার করে। আসলে এটার বিষয়টা যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমেরিকার এই যে উনি মানে প্রতি বছর অর্থ বিলের কিছু জায়গায় কিন্তু মানে এটা প্রতি বছর তাদের এটা রিভিউ হয়, এটা আবার আগামী বছরের ফেব্রুয়ারির দিকে আবার রিভিউ হবে। এটা আসলে তারা আসলে যেটা হয় কি তাদের নিজস্ব যে আমরা জানি যে ওদের মডেলটা মানে ডেমোক্রেসির মডেলটা অনেক বেশি স্বচ্ছ এবং অনেক বেশি ডেমোক্রেট এবং উন্নত মডারেট, তাই যার ফলে হয় কি তারা আসলে এই যে জটিলতার জায়গাগুলোকে তারা আসলে গণতান্ত্রিক চর্চায় ছেড়ে দেয়। এখন গণতান্ত্রিক চর্চা ছেড়ে দেওয়ার ফলে যেটা হয়েছে এক পর্যায়ে কি তারা আসলে অনেক বছর পরে এসে দীর্ঘমেয়াদী একটা 43 দিনের শাটডাউনে পড়েছে। এই শাটডাউনটা আসলে এমন একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে তাদের প্রায় অনেকগুলো সরকারি অফিস যেহেতু বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্যসেবার কয়েকটি খাত ছাড়া যে খুব বেতন দেওয়া হতো না, স্যালারি দেওয়া হতো না, এবং আমরা কিছু এবং বিব্রতকর অবস্থা পরিস্থিতি এবং বড় বড় অফিসে কর্মকর্তাকেও আমরা দেখা গেছে, কারণ আপনার এখানে ক্রেডিট কার্ডেও আপনার এক ধরনের ছিল, তারপর আপনার সহজে টাকার অর্থ তারা ডলার যে ব্যাপার সেটা তারা ট্রানজাকশন করতে পারছিল না। তারা রাস্তায় দাঁড়িয়ে যেসব লক্ষ ফেডারেল কর্মচারী মুখের কথা না, রাস্তায় দাঁড়িয়ে ছবিটা কিন্তু বিভিন্ন পত্রিকায় এসেছে, স্বল্প মানে আপনার অল্প টাকার যে খাবারের দোকান সেখানে দাঁড়িয়ে মানে এক ধরনের লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই খাবার সংগ্রহ করতে গেছে। তাহলে বিষয়টা আসলে যদি মানে খুব বেশি হয়তো আমরা আমেরিকা হয়তো বলে ভাবতে পারছি না, কিন্তু আসলে ভিতরে কিন্তু অনেকটুকুই তাদেরকে আসলে সমস্যায় ফেলে দিয়েছিল। নইলে আমরা সাধারণত আমেরিকার যে গভর্নমেন্ট জবগুলো ছিল আমরা জানি সেগুলো হচ্ছে খুবই বেশি অ্যারিস্টোক্রেটেড এবং মানে সরকারি জব তাদের কোনো ধরনের এমনি গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটি তার মধ্যে যদি সরকারি কর্মচারীদের জন্য ফ্যাসিলিটিটা আরো বেশি ইলাভেট, অনেক বেশি ভালো। সেই জায়গায় গিয়ে আসলে এই ধরনের একটা ছবি অনেক কিছু মানে প্রতীকী ছবি হলেও এটা অনেক কিছু ইঙ্গিত করে। হয়তো বা ছবি দেখে আমরা বুঝতে পারছি না, আমরা তো খাবারের লাইনে দাঁড়াই, কিন্তু আমেরিকার যারা সরকারি কর্মচারী অভ্যস্ত না লাইনে দাঁড়িয়ে এটা আসলে এটা যদি এখন বেরোয় আমেরিকার অর্থনীতির দৈন্য দশার একটা কঙ্কালের একটা অংশ আমরা দেখেছি। এর ভেতরে কিন্তু অবস্থা আরো অনেক বেশি খারাপ। সেটা যে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আপনার 0.1% আপনার জিডিপি যে আমরা যে হ্রাসের দিকে ছিল, এবং এই যে তাদের যে এক ধরনের এবং সংখ্যাটা বেশি ছিল আসলে, কিন্তু আমরা যেরকম আমাদের যখন ঈদের সময় একটা বিশাল মার্কেট তৈরি হয়, বাজার তৈরি হয়, এই আপনার আমরা যে সরকারি হাই আপনার যে শপিং কমপ্লেক্সগুলোতে আমরা দেখি ক্রিসমাস এবং থ্যাঙ্কসগিভিং দুটো তাদের বড় এবং এই ইভেন্টটাকে তাদের বছর কেন্দ্রিক তাদের আয়োজন থাকে। এখন এই সংখ্যাটা ছিল এবং এই সংকটটার কারণে তাদের মধ্যে এক ধরনের কি হবে না হবে সেটা ছিল, এবং এখন তুলে নিলেও এখন যদিও বলছে তুলে নিয়েছে, এই প্রভাবটা কেটে যেতে আরো 1.5 সপ্তাহ মতো সময় লাগবে বলছে। 1.5 সপ্তাহ সময় কিন্তু প্রায় আপনার ডিসেম্বরের কাছাকাছি। এখন ডিসেম্বরের কাছাকাছি তাদের যেহেতু সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এবং বা এই যে আপনার এই যে আমরা ক্রিসমাস, সেই তারা আসলে কতটা ঘুরে দাঁড়াতে পারবে এখনো কিন্তু প্রশ্ন রয়ে গেছে। আমেরিকান মিডিয়াতেই কিন্তু এই প্রশ্নটা করা হচ্ছে অর্থনীতির এই চাকাটা, কারণ স্বাভাবিকভাবেই এর ভোক্তাদের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু তাদের এখান থেকে বেরোয় আসাটা, হ্যাঁ ওদের স্যালারি দেবে, কিন্তু এই স্যালারিগুলোকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে আবার মানে অর্থনৈতিকভাবে আবার সচল করে নেওয়ার ক্ষেত্রে সেখানে বিশাল একটা ঝামেলা গ্যাপ থেকে যাচ্ছে। আমার প্রশ্ন আমার কাছে আরো বড় বৃহৎ আকারে, সেটা হচ্ছে অলরেডি তো $38 মিলিয়ন ছাড়িয়ে গেছে সরকারি ঋণ। মার্কিন যুক্তরাষ্ট্র জানি পৃথিবীর সর্বোচ্চ সরকারি ঋণের বোঝা তাদের, এবং পার পার্সন হিসাবে নাগরিক আপনি যদি ধরেন আজকে এখন একজন বাচ্চা জন্মগ্রহণ করলো মার্কিন যুক্তরাষ্ট্রে, সে কিন্তু করের বোঝা নিয়ে জন্মগ্রহণ করলো, এখন $38 ট্রিলিয়ন তাদের ছাড়িয়ে গেছে। এরপরে আবার এই যে নতুন তহবিলে $1.8 ট্রিলিয়ন যোগ হবে, তাহলে মনে করেন এটা ভয়াবহ অবস্থায়। তাহলে এদের অর্থনীতির অবস্থাটা কি মার্কিন একটু যদি আপনি সংক্ষেপে আপনি এই যে অর্থনীতির অবস্থা সবচেয়ে আমরা জানি যে আমাদের দেশে বা আমাদের এইসব সাবকন্টিনেন্টাল কান্ট্রি আমরা এখনো ক্রেডিট কার্ড বা ক্যাশলেসের
আমরা এতে ঝামেলায় আমরা এখনো আমরা একটা শিশু। হ্যাঁ, কিন্তু এই কান্ট্রিতে যারা গেছেন, আমেরিকায় যারা গেছেন, তারা জানেন ক্যাশলেস সার্ভিসটা আসলে কোন পর্যায়ে হয়। ওখানে হাতে আসলে ক্যাশ খুব একটা দেখা যায় না। এটাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা। আপনার তারল্য সংকটটা কিন্তু চোখে দেখা যায় না। তো তারল্য সংকটটা একজন নাগরিক বা একজন কিন্তু সহজে বুঝে উঠতে পারে না, কারণ তার ক্রেডিট কার্ড বা সামথিং যেভাবে হোক সেটা করে নিচ্ছে। এখন এই যে ঘটনার ফলে যে প্রভাবটা পড়বে মানুষের একটা মানে স্বাভাবিকভাবে আজকে ধরেন আপনি শাটডাউনটা তুলে নিলেন, কালকে সকাল থেকে তখন যখন তারকে তার দৈনন্দিন চাহিদা, তার যে এই ডিমান্ডগুলো ফুলফিল করতে হবে, তখন সে ক্রেডিট কার্ডের উপর ঝাঁপিয়ে পড়বে। এই ঝাঁপিয়ে পড়াটা কিন্তু অর্থনীতির জন্য একটা বিশাল ধাক্কা, এবং সেই ধাক্কাটাই কিন্তু আমেরিকা এখন এক ধরনের মানে চিন্তায় আছে যে এই ধাক্কাটা কিভাবে তারা আসলে ট্যাকেল দিবে, কারণ এই তারল্য সংকট চট করে মেটানো যায় না। আপনি খুব সুন্দরভাবে তাদের আভ্যন্তরীণ এই তারল্য সংকট, কিন্তু এই যে ট্রিলিয়ন ডলার, 38 ট্রিলিয়ন যে এটা আপনি অবশ্যই অস্বীকার করবেন না, যেটা হচ্ছে আপনার এই যে এতগুলো যুদ্ধ পরিচালনা করে আসতেছে দীর্ঘ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তানে তাদের সবচেয়ে হিউজ $1 ট্রিলিয়ন খরচ হয়েছে, তারপর তো ফেলে আসতে হয়েছে, তারপর বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, এখন ইউক্রেনে আছে। আপনি যুদ্ধের সাথে এখন যে সাম্প্রতিক যে তাদের বিল পাস করলো সেখানে এমন একটা যে কারণ আপনি যেটা বলছেন সেখানে যুক্ত করে হাস্যকর, এবং যে একটা লোকের ডায়াবেটিস থাকলে বা তার মানে সে মোটা হয় বা এই কারণে মানে ওদের আসলে কি অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে, মানে আসলে অর্থনীতি এতটাই সংকুচিত হয়ে যাচ্ছে। আপনি যেটা বলছেন যুদ্ধ তো একটা বিশাল বাজেট, এই বাজেটটা আসলে এই বিপদে ফেলেছে। কিন্তু হ্যাঁ, আপনি এক একটা এই যে বিভিন্ন জায়গায় রণতরীগুলো আছে, বিভিন্ন জায়গায় ঘাটিগুলো আছে, এগুলো মেইনটেইন করা, এবং আপনি স্বাভাবিকভাবে অস্ত্র থাকলে কিন্তু সেই অস্ত্রটা পরিচর্যার একটা বিষয় থাকে, সংরক্ষণের বিষয় থাকে। তারপর আপনি অস্ত্র উৎপাদন করে বিক্রি করে নালে টাকা উঠাবেন, কিন্তু আপনি কত অস্ত্র বানাবেন? আপনার তো একটা সীমিত। আমরা জানি যে ইউএস এর যে বর্তমান সেটা আপনার যে আড়ালে আবডালে অনেক জায়গায় স্বচ্ছভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা চলে আসে। ইউএস এ কিন্তু মানে অনেক জায়গায় আলাদা ফান্ডিং করেন, যে গোপনে অনেক কথা আসছে, সেই ফান্ডিং গুলো কিন্তু আমেরিকার অর্থনীতিতে চাপ পড়ে। এখন এগুলো বুঝতে পেরে নাকি হয়তো ওই পলিসি থেকে সরে আসছে, আসলে আমেরিকা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনার আসলে পুরনো জমিদারদের যে সমস্যা ছিল, যে মানে আপনার অনেক কিছু আছে, আপনার সক্ষমতা আছে, কিন্তু অর্থ যে একটা বিশাল বিষয়, সেটা আসলে চালিকা শক্তি নাই আপনার। আচ্ছা, এই আমরা এর মধ্যেই থাকি শাটডাউনের এই যে একটা জরিপে দেখা গেছে যে শাটডাউনের দায়ীকে, জিতলো কে হারলো কে, আপনার সেখানে একটা জিরো সাম গেম চলছে, কারণ দুই দলকেই সমান ভাবে কিন্তু তারা দায়ী করছে জনগণ। হ্যাঁ, এটাই হচ্ছে সবচাইতে আমরা আমেরিকা যেমন বিউটি অফ আমেরিকান ডেমোক্রেসি, এটা হচ্ছে আমেরিকার যে গণতন্ত্রের যে একটা যে ওরা আসলে আমাদের মতো আসলে কোনো এককেন্দ্রিক চিন্তা করে না, ওরা প্রয়োজনে নিজেদের সিদ্ধান্ত পাল্টায়, প্রয়োজনে সেটা। হ্যাঁ, কিছু হয়তো একদম বেসিক ভোট বা বেসিক সাপোর্টার থাকে, কিন্তু আপনি এই যে 50% এবং 47% দেখেন একদম পিঠাপিঠি কাছাকাছি, এবং কাউকে যে চার দিয়ে তারা কথা বলছে তা কিন্তু না। এইটাই হচ্ছে ওদের, আমি বলবো যে ডেমোক্রেসির বিউটি। এই জিরো সাম গেমের সবচেয়ে বড় যে সমস্যা, মানে যেই ঝামেলাটা বোঝাচ্ছে, এটা কিন্তু যে ফেব্রুয়ারিতে গিয়ে আপনি যেটা বলছেন, ফেব্রুয়ারিতে গিয়ে আমার ইম্প্যাক্ট ফেল, এটা যে 30 জানুয়ারি শেষ, এরপর কি আবার নতুনভাবে যেতে হবে। কারণ এখানে সবচাইতে আপনি খেয়াল করবেন, এটা যে সবচাইতে বড় যে ইয়েটা ছিল 6 সপ্তাহ আগে যেটা নিয়ে ডিবেট ছিল, স্বাস্থ্য ঝুঁকি, সেটার কিন্তু এখনো সমাধান আসেনি। এবং এই প্রসঙ্গে আমি আসতেছি, আপনি স্পেসিফিক বলবেন। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, যে এই যে শাটডাউনটা শেষ হলো, আপনার সাইন করলেন, যাক আমেরিকানবাসীরা জানুয়ারি পর্যন্ত নিরাপদ, কিন্তু এটা আমি যদি এক কথায় বলি, সাময়িক স্বস্তি নাকি স্থায়ী অনিশ্চয়তার দিকে চলে গেল? আপনি একটু পয়েন্ট আউট করে যদি একটু আমাদের দর্শক। হ্যাঁ, এটা আসলে আপনি যেটা বলছেন 30 জানুয়ারিতে আসলে এই যে এই সাময়িক স্বস্তিটা শেষ হচ্ছে, এরপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নগুলো আসলেই আমেরিকার জন্য মানে এক ধরনের বিশাল চিন্তার বিষয় দাঁড়ায়, অস্বস্তিকর। হ্যাঁ, যেমন আপনি এখানে স্বাস্থ্য সেবা নিয়ে যে ভর্তুকি দেয়া নিয়ে যে ধরনের বিতর্কটা ছিল, সেই বিতর্কে কিন্তু কোনো সমাধান আসেনি। তারপর আপনি সরকারি ব্যয় কিভাবে নিয়ন্ত্রণ, আমি যেটা আপনার ক্রেডিট কার্ডের কথা বলছিলাম, এই যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত ব্যয়, এখন সরকারি ব্যয়, যে আপনি যেটা বলছিলেন বিভিন্ন জায়গায় সামরিক খাতে ব্যয়, এই ব্যয়গুলো কিভাবে সংকোচন করবে, কিভাবে একদিনের ব্যাপার তো নাই, এগুলো এদের কোনো ধরনের এই যে এর মধ্যে আমরা পাচ্ছি না। 3 নাম্বার হচ্ছে আপনার যে আর সবচেয়ে রাজনৈতিক যে আপনার বিভাজন, সেই বিভাজনটা আসলে তারা কিভাবে মিলাবে, কারণ আপনি 50 এবং 47 কিন্তু খুব ডিফারেন্স না, এবং বড় ধরনের দুই দিকে কিন্তু মেজর আপনার এটা যে কোনো সময় পাল্টে যেতে পারে। এই যে মেজর যে ডিভাইড, সেখানে আপনি কিভাবে একটা জায়গায় পৌঁছাবেন। কিন্তু আমরা একটা সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে ট্রাম্পকে আসলে
আপনার মানে বিপক্ষ শিবিরের এখনো পর্যন্ত আস্থায় নেয়ার কোনো নজির দেখছে না। নিজের দলের মধ্যেই তো অবস্থা খারাপ। এটা কিন্তু আমেরিকার রাজনীতিতে এইটা খুব বিরল, এই ধরনের ঘটনা দেখা যায় না, এই কারণে যে ওনাদের পররাষ্ট্রনীতি যেমন ওরা এত সবসময় ফিক্স থাকে, ওদের ইন্টারনাল কিছু বিষয়ে ফিক্স ডিসিশন থাকে, যেটাতে কখনো কোনো বিভাজন দেখা যায়। এখন কিন্তু ট্রাম্প এবং ট্রাম্পের আপনি থ্রেটগুলো দেখলে দেবেন যে বিপক্ষ শিবিরকে যেভাবে থ্রেট দিচ্ছে, এটা করলে ওটা করবো না, ওটা করলে এটা করবো না। এবং আমি সাম্প্রতিক যে ইলেকশনগুলোর সময় সেটাই আমি আসছিলাম, হ্যাঁ এইটা আসলে আপনার এক ধরনের বলা যায় যে স্বাভাবিক আচরণ বা স্বাভাবিক যে পলিটিশিয়ানদের যে বিষয়, সেটা কিন্তু না। সে বাইরের দেশের সাথে বিপক্ষ দেশের সাথে যে ভাষায় কথা বলছে, এখন নিজের দেশের সাথে। আচ্ছা, সর্বশেষ যে 3টা মেয়র নির্বাচন হারলো, সেখানে কিন্তু দেখা গেছে যে যারা জেনুইন রিপাবলিকান, মানে ডোনাল্ড ট্রাম্পেরই আপনার 40% লোক এখন ট্রাম্পকে সাপোর্ট করে না। ট্রাম্পের সাপোর্টে 20% আছে উগ্র, যে ট্রাম্প সাপোর্ট, উগ্র বলবো না, অনেকে পছন্দ করতে পারে যে ট্রাম্পের 20%। তার মানে দলের যে বিভাজনগুলো আসছে, বিপক্ষ দল তো বিভাজন থাকবে, নিজের দলের মধ্যে তার এখন বিভাজনের একটা সৃষ্টি হয়েছে। জানেন যে যুক্তরাষ্ট্র ট্রাম্পের যে কতগুলো কৌশলী যে কার্ড আছে, তার মধ্যে একটা হচ্ছে ট্যারিফ কার্ড, এবং আরও অনেক কিছু নিষেধাজ্ঞা আছে। এর নতুন নিশানায় পড়েছে ভারত, চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত সহ তুরস্কের 32টা প্রতিষ্ঠান। এদের বিরুদ্ধে অভিযোগ ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম তারা সাহায্য করছে। এটা একটু আপনি সংক্ষেপে একটু পয়েন্ট ধরে ধরে আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আসলে এখানে আমরা জানি যে ইরান, রাশিয়া, চীন, ভারত, আসলে এটা আসলে ফিক্সড এবং কিছু টপিক আমেরিকার জন্য, ইউএসএর জন্য, ট্রাম্প প্রশাসনের জন্য এটা ধারাবাহিকভাবে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে সকালে একটা করে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপার থাকে। এখন সবচেয়ে এখানে আপনার একদম যদি স্পেসিফিক বলতে যাই, ইরানের যে বিষয়টা নিয়ে ইউএসএর বা তার মিত্র দেশগুলো যে অভিযোগ, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ডেভেলপ করছে ভিতরে। কিন্তু আসলে এটা কোনো ধরনের এখনো পর্যন্ত সেই ইরাকের মতো কোনো ধরনের চাক্ষুষ প্রমাণ, এবং আইএইএ তো কিন্তু ভিজিট করে এসে কিন্তু পাইনি। এখন মানে বিষয়টা হচ্ছে এর আগে মানে আমি ট্রাম্প প্রশাসনের এই বিষয়টা আসলে বুঝতে পারছি না যে ভারত তার একদম খুব কাছের মিত্র শক্তি ছিল, সেটা রাশিয়ার কারণে, তার রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে সেই দূরত্বটা অনেকটুকু বাড়িয়ে দিয়েছে। এখন আবার আজকে এইটার খুবই সিগনিফিকেন্ট যে ভারত ইরানকে সাহায্য করছে। এখানে কিন্তু একটা একটু পলিটিক্যাল, একটু জিও পলিটিক্যাল বোঝার বিষয় আছে। ভারতের সাথে কিন্তু মধ্যপ্রাচ্যের একটি দেশের খুব ভালো সম্পর্ক, সেই পজিশনে গিয়ে আপনি ইরানকে সাহায্য করছে, এটা আসলে এটা কতটা বাস্তবিক হতে পারে? পর্দার অন্তরালে অনেক কিছু হয়, অনেক ধরনের এবং ভারত এবং ইরানের মধ্যে তেলের বাণিজ্য রয়েছে এবং মানে এই আপনার জিও পলিটিক্স এমন একটা বিষয়, আসলে কার সাথে কার সম্পর্ক ভালো হইলে কার সাথে কার সম্পর্ক খারাপ হবে, এই ধরনের কোনো কিছু মেজার মানে ওই কথাটা খাটে না, শত্রু বন্ধু ওটা খাটে না। এখন আমরা এই যে সাম্প্রতিক সময়টা আমরা দেখছি যেখানে চীন এবং ভারত কিন্তু অনেক বছরের তাদের শত্রুতা বা যেই সমস্যাটা আছে সেগুলো ভুলে গিয়ে একটা জায়গায় মার্কিন নীতির বিরুদ্ধে গিয়ে তারা অবস্থান নিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যে নতুন যে কোম্পানির বিরুদ্ধে পরিচিতি দিল, অথচ কিছুদিন আগেই তো হাতে সপ্তাহ 10 দিন আগে আপনার 10 বছরের সামরিক চুক্তি হলো ভারতের সাথে। মানে এটাই সবচেয়ে আশ্চর্য বিষয়। এই সামরিক চুক্তি যখন ভারতের সাথে করছে, তাহলে প্রশ্নটা এখানে সামরিক চুক্তি যখন ভারতের সাথে ইউএসএ করছে, তখন কিন্তু আবার ইউএসএ ইরানকে সাহায্য করার জন্য ভারতের উপর আবার নিষেধাজ্ঞা দিয়েছে। এই একটা বিষয়টা আসলে মানে এতটা বেশি জটিল এই জায়গাটায়। আপনি দেখবেন যে আমার কাছে মনে হচ্ছে হয়তো এই দুটো বিষয়গুলো যখন একই টেবিলে বসবেন, তো অনেকগুলো একটার সাথে কিন্তু জোর লেগে যাবে, কোনটাকে প্রভাবিত করছে আসলে বোঝা কঠিন। এখানে আপনি যেটা বলছেন সেটার এই যে ইরানের বিরুদ্ধে এই অভিযোগটা, কিন্তু ইরান তারা যে ক্ষেপণাস্ত্রগুলোকে, তাদের যে চালকবিহীন উড়োজাহাজ বা ড্রোন, এগুলোর কিন্তু অনেক বেশি তারা ডেভেলপ করেছে। আমরা জানি যে ইরানের ড্রোনটা কিন্তু রাশিয়ার ড্রোন, যেটা সেখানে কিন্তু অনেকটুকু নীরবে, এইটা কিন্তু নীরবে ডেভেলপ করে ফেলেছে। সুতরাং এই আমেরিকার যদি যুক্তরাষ্ট্রের এই যে নিষেধাজ্ঞা, সেটা কিন্তু এক প্রকার বলা যায় তারা কিন্তু আসলে ওর মূল যে কাজটা করতে যাচ্ছে, সেটা সামরিক শক্তিটাকে আসলে তারা চেপে ধরতে যাচ্ছে, মানে কন্ট্রোল করতে যাচ্ছে ইরানে। এই কারণে তারা এই ধরনের মাঝে মাঝে কিছুদিন পর হঠাৎ কিছু নিষেধাজ্ঞা দিচ্ছে। কারণ আপনার যেটা হয়েছে, আপনার গত 3 বছরে ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই ফোকাস হয়েছে যে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া থেকে তাদের ফোকাসটা সরে গেছে, এবং এই জায়গাটা অর্থনৈতিকভাবে চীন এবং সামরিক দিক থেকে রাশিয়া অনেক এগিয়ে গেছে কোয়ালিশন করে। আমার কাছে যেটা মনে হচ্ছে, গত আমরা যে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটা কোনো না কোনোভাবে যেটাই হোক ভাই, এই জায়গাটার মধ্যে ইউএসএ এখন বর্তমানে শত্রু সংখ্যা আগের চাইতে অনেক বাড়িয়ে ফেলছে, তার মিত্র সংখ্যা সেটা কমিয়ে ফেলছে। এইটা আসলে এইটা কিন্তু জানি না, ইউএসএ পলিটিক্স আসলে অনেক বেশি ওপেন মাইন্ডেড, তারা অনেক বেশি খোলামেলা পলিটিক্স করছে, কিন্তু এই পলিটিক্স আসলে তারা কিভাবে করবে, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সটা, যেহেতু এখন ভারত কিন্তু
আছি আবার নাই সেই পজিশনে ইউএস এর সাথে। আসলে কোন পজিশন আছে ভারত কিন্তু ক্লিয়ার না। আজকে সকালে হয়তো রাশিয়া চাপে পড়ে বলছে রাশিয়ার তেল কিনছেন না, কিন্তু কিছুদিন পর দেখবে যে এখানে কোনোটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এগুলো দেশ তো তাদের নিজেদের স্বার্থই দেখবে। আচ্ছা, আজকে সেগমেন্টের সর্বশেষ যেটা নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছিলাম, সেটা এটা যাওয়ার আগে দর্শকদের মানে থার্ড সেগমেন্টে যাওয়ার আগে দর্শকদের বললাম, আমরা যে সেকেন্ড সেগমেন্টে কথা বললাম ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি ধরনের সম্পর্ক, এটা আপনারা একটু আমাদের কমেন্টে জানান। আপনাদের মতামত আমাদের জানার খুব দরকার। আচ্ছা, এখন রাশিয়া আবার নতুন করে সংলাপের আহ্বান জানিয়েছে। তাদের যে পররাষ্ট্র কর্মকর্তা রয়েছেন সিনিয়র আলেক্সে পোলিশচুক, উনি রাশিয়ার প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত, বল এখন ইউক্রেনের কোর্টে। ছোট্ট একটা শব্দ দিয়ে ছেলেদের, অথচ ডোনেক্স পোভরভস্ক এগুলাতে একদম তাণ্ডব, পোভরভস্ক হাতছাড়া হয়ে গেছে, ডোনেক্সের দিকে চলে যাচ্ছে একদম, মানে ওটা দাঁড় হিসেবে ধরা আছে। কিন্তু এই যে সংলাপের এটা কি আসলে কোনো কৌশল না আসলেই আবার শুরু করতেছে শান্তির আলোচনা, যাতে রাশিয়াকে কেউ দোষারোপ করতে না পারে? আসলে বিষয় কি যে আমরা আসলে সাধারণত ভালো দিকটা চিন্তা করতে চাই। সমস্যা হচ্ছে পরপর 3টি সংলাপের উদ্যোগ, মানে একদম সংলাপ যে মানে একদম ভেস্তে যাওয়ার পরে আসলে এগুলোকে এখন আমরা প্রাথমিকভাবে ধরে নিই যে এটা আসলে এক ধরনের আপনার কৌশল, যেটাই বলি না কেন যুদ্ধক্ষেত্রে। এখন সবচেয়ে বিষয়টা হচ্ছে আপনি মানে আমরা যদি ধারাবাহিক ঘটনাগুলোর সাথে বিশ্লেষণে যাই, এখন কিন্তু আস্তে আস্তে ইউরোপের বা এই যেখানে রাশিয়া বা এই অঞ্চলে ইউক্রেন অঞ্চলে কিন্তু শীতের যে আগমনটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আপনি যেটা বলছেন যে ডোনেক্সের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তার অনেকটুকু সাফল্য পেয়েছে। আমি যদি একটু সামরিক ক্ষেত্রের দিকে বা যুদ্ধক্ষেত্র দিকে ফিরে আসি, এবং গত 2 দিনের যে রাশিয়ার যে আপডেট মোটিভ, যে তাদের যে এই আপডেটটা যেটা সেটা যদি আপনি দেখি, যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলোই কিন্তু মানে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি ক্ষেত্রগুলোকে রাশিয়া দখল নিচ্ছে, হয় দখল নিচ্ছে ধ্বংস করে দিচ্ছে। এই যে জেনারেল উইন্টারটাকে এবার অন্যভাবে কাজে লাগিয়ে আস্তে আস্তে তারা মানে ইউক্রেনের মূল জায়গাগুলোর দিকে, মূল শহর বড় শহরগুলোর দিকে তারা ঢুকে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে তাহলে এই অবস্থায় আপনি বলতে পারেন যে কেন তাদের যুদ্ধ যে শান্তি আলোচনা বা যুদ্ধবিরতি হঠাৎ কেন দিচ্ছে? রাশিয়ার প্রতিটা স্টেপ, প্রতিটা চ্যানেল তারা কিন্তু মানে অনেকগুলো অপশন ওপেন রাখে এবং সামনে তারা 3-4টা জিনিসের আগে একটা ডিসিশন দেয়। এবং এটা আসলে একটা কথা ওখানে বলেছে যে বল এখন ইউক্রেনের কোর্টে, এখন ইউক্রেনকে এদিকে মারছে, এদিকে হামলা চালাচ্ছে, ওদিকে আবার হাত মেলে দিচ্ছে বাবা আসো আলোচনায়। এখন ইউক্রেন কোন দিকে যাবে? ইউক্রেন আসলে একটা সত্য কথা যে ইউক্রেন এখন কোন ঠাসা অবস্থায় আছে একদম। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আমাদের ভিডিওগুলো এবং এই যে অনুষ্ঠানটা হয় এগুলা যেগুলো আপনার ভালো লাগবে, আমরা জোর জবরদস্তি করছি, ভালো লাগবে লাইক কমেন্টে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা আমাদের অনুষ্ঠান কোথা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানান। আগামীকাল ছুটির দিন, আগামীকাল কোনো আমরা শো রাখছি না, আপনারা ঘুরে বেড়ান, কিন্তু শনিবার আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।